প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য স্টাইলে আলু এবং শিম দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। আমি শাকবাটা দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করব। তো এখানে শিম আর আলু নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি আমি। এদিকে নিয়েছি 6 পিস রুই মাছ। রুই মাছের পিসগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো এখন আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো আমি ভেজে রান্না করব, তো এই জন্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর শাকটা বেটে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন আর পরিমাণ মতো জিরা। শাকটা ভেজে নেওয়ার সময় খেয়াল করবেন রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, না হলে কিন্তু শাকের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন, টেস্টটা একই থাকবে। তো এখন আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলো মাছই একসাথে ভেজে নেব। আর অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে তারপর তেলটা দিবেন, না হলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তারপর মাছগুলো উঠাতে গেলে ভেঙে যাবে। তো এভাবে আমি সবগুলো মাছ দিয়ে নিচ্ছি, সবগুলো মাছ আমি একই সাথে ভেজে নিব। তো মাছের একটা পিঠ আমার হয়ে গিয়েছে, এখন আমি উল্টে পাল্টে আর কি 2টা পিঠ ভেজে নেব। আমি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করব না। আর ঝোল তরকারি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। মাছের যে স্বাদটা আছে পুরোপুরি পাওয়া যায়। আপনি যদি একদমই কড়া করে ভেজে ফেলেন, এতে করে মাছের স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আমি হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে করেই 2টা পিঠ খুব ভালোভাবে ভেজে আমি এখন মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যারা গ্রামের বাড়িতে থাকে তারা কিন্তু এখনও ছাগবাটার তরকারিটাই বেশি খায়। আর ছাগবাটার তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদমই সাদামাটাভাবে রান্না করা হয়। তো মাছ ভাজা তেলের মধ্যেই এখন আমি এখানে ছাগগুলো ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন ছাগটা আগে ভেজে নেওয়ার জন্য, এতে করে আপনার ছাগটা উঠাতে খুব বেশি সুবিধা হবে। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি রয়েছে, এই কারণে কিন্তু আমার উঠাতে একটু সমস্যা হয়েছিল। পেঁয়াজ আর রসুনগুলো আমি বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আর কি ভেজে নেব। এগুলো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে জিরা দিয়ে দিব। কারণ জিরাটা ভাজা হতে খুব বেশি সময় লাগে না, জিরা গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাজা হয়ে যায়। তো আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখন এখানে জিরাগুলো দিয়ে নিচ্ছি। তরকারির পরিমাণ অনুযায়ী জিরাগুলো আপনি দিয়ে নেবেন। জিরা যদি খুব বেশি হয়ে যায় এতে করে তরকারির পারফেক্ট যেই টেস্টটা আছে টেস্টটা কিন্তু আসবে না। তো সবগুলো পরিমাণ ঠিক রেখেই আর কি রান্নাটা করে নিতে হবে। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিয়ে আর কি শাকগুলো তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি, তারপর এখানে সিম আর আলুগুলো দিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ, পেঁয়াজ, হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আমার হাতের কাছে ছিল এই জন্য আমি দিয়ে নিয়েছি। এখানে শুধু হালকা পরিমাণ রসুনের পেস্টটা দিলেও টেস্টটা খুবই সুন্দর আসে। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এভাবে করে সিম আলুর সাথে আমি কিছুটা সময় কষিয়ে নেব। আগেকার সময় কিন্তু এভাবে করেই রান্নাটা করে নেওয়া হতো, এক্সট্রা করে মশলা কষিয়ে আর কি রান্নাটা কমই করতো। আপনারা চাইলে সেম প্রসেসে লাউ তরকারি কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। লাউ তরকারিটাও শাকবাটা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। বিশেষ করে শোল মাছের সাথে যদি লাউ তরকারি এভাবে রান্না করা যায় তাহলে তো খেতে দুর্দান্ত হয়। তো এগুলো মশলার সাথে আমি কষিয়ে দিয়ে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি এখন। আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এদিকে দেখেন সিম থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়েছে। এই পানিটা দিয়েই আমি সিমটাকে সিদ্ধ করে নিব। চুলার জালটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, এতে করে আমার মশলাটাও কষানো হয়ে যাবে আর কি সিম আলু সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার কিন্তু সিম এবং আলুগুলো মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
আমি আবারও একটু নেড়েচেড়ে আর কি উল্টে পাল্টে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, যেহেতু আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, এই জন্য আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এগুলো যখন বলক চলে আসবে, তারপর এই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আমি অফ ক্যামেরাতে ছাঁকটা বেটে নিয়েছিলাম। তো তরকারিতে বলক চলে আসছে, আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলো মাছ দিয়ে আর কি খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর এখানে ছাঁক বাটাটা দিয়ে দিব। ছাঁক বাটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট রান্না করলে এতে করে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো ছাঁক বাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে আর কি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না পর্যন্ত আর কি ছাঁক বাটার এক্সট্রা যে একটা ঘ্রাণ আছে ঘ্রাণটা চলে যায়, ততক্ষণ পর্যন্তই আমি একটু জাল করে নেব। তো ফিরে আসছি 7 মিনিট পর। এদিকে দেখেন আমার রান্নাটা মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আমি এখন লবণটা চেক করে আর কি চুলার জালটা অফ করে দিব। এভাবে করে ছাঁক বাটা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি দেইনি। তো এখন আমি নামিয়ে নেব। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।